আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে। এই স্লোগান নিয়ে আমাদের ফোকাস টিভির নিয়মিত অনুষ্ঠান নিবেদন সৃষ্টিশীল মানুষের কথা নিবেদন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকে আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি, যিনি একজন কবি, একজন অনুবাদক, একজন কথা সাহিত্যিক, মোহাম্মদ মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। ফোকাস টিভির দর্শকদের সাথে কথা বলুন। আপনাকে ফোকাস টিভির অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ, কথা বলুন প্লিজ। জি, সবাইকে আসসালামু আলাইকুম এবং ফোকাস টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং যিনি সঞ্চালনা করছেন আমাদেরই বিশ্ববিদ্যালয়ের অগ্রজ বড় ভাই জাহান আলম ভাইকে অভিবাদন যে আমাকে আপনাদের এই চ্যানেলের ভেতর দিয়ে দর্শকদের সাথে সম্পৃক্ত করার সুযোগ দেওয়ার জন্য, এবং আমাদের এই লাইভ কনভারসেশনটি যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন সবাইকে সালাম এবং অভিবাদন। প্রথমে বলে রাখতে চাই, মহিউদ্দিন ভাই শাহজালাল ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্টে, আবার বলতে পারি ইংলিশ লিটারেচারের উপর অনার্স এবং মাস্টার্স করেছেন। যদিও মহিউদ্দিন ভাই সেশনে আমার থেকে মনে হয় এক ইয়ার জুনিয়র। জি জি জুনিয়র, জি জি। এবং 2003-4 সেশনে মহিউদ্দিন ভাই মনে হয় 2004-5 5-6 হ্যাঁ। 2 বছর। যাই হোক, আমার ভালো লাগছে আমার ওই ক্যাম্পাসের এক ভাইকে নিয়ে আজকের অনুষ্ঠান করতে পারছি। শুধু আমার ক্যাম্পাসের না, আমার বি বিল্ডিং এর যারা সাস্টে গিয়েছেন, সাস্ট সম্পর্কে বিল্ডিং গুলা সেপারেট, আর বিল্ডিং এ পরিচয়, এক একটা পরিচয়, বি বিল্ডিং, ই বিল্ডিং, সি বিল্ডিং, এক তো একই ক্যাম্পাস। ডি বিল্ডিংটা অনেক ঐতিহাসিক আমাদের সবার কাছে। সবার কাছে আমরা আমাদের পরিচয়টা এরকম হয়, যেমন আমরা একই ক্যাম্পাসের ভাই বন্ধু, আবার বিল্ডিং এ গিয়ে ওইখানে গিয়ে আমাদের সম্পর্কটা যেন আরো ক্লোজ হয়ে যায়। তারপর যদি আবার ডিপার্টমেন্টের হয় তাইলে সম্পর্কটা আরো বেশি ক্লোজ হয়ে যায়। যাই হোক, আজকে আমার ভালো লাগছে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিতে পারছি একজন কবি, একজন কথা সাহিত্যিক এবং অনুবাদক। মহিউদ্দিন ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আপনাকে বলবো, আপনি কোন পরিচয়টা পছন্দ করেন, কবি, কথা সাহিত্যিক নাকি অনুবাদক, এবং কেন? শুনতে পাচ্ছেন আমার কথা? মহিউদ্দিন ভাই, প্রথমত যে এই প্রশ্নটা বহুমাত্রিক উত্তর দাবি রাখে, কিন্তু জি জি আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি 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 আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমার বক্তব্য শোনা যাচ্ছে কিনা? জি শোনা আমার আচ্ছা আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে অনেক কঠিন। কঠিন ওই অর্থে, লেখক মাত্রই সবাই পরিচিত হতে চায় কবি পরিচয়ে, কিন্তু কবিতা লেখা কতখানি কঠিন যারা লিখতে পেরেছেন তারাই বলতে পারবেন। আমরা তো সাধারণত মনে করি যে একটু আবেগ আসলো আর আমি যা লিখলাম সেটা কবিতা হয়ে গেল। বাস্তবিক অর্থে সেরকম না। তো সত্যিকার অর্থে যেহেতু কবিতা লেখা কঠিন, সেই অর্থে যদিও ইচ্ছা কবি পরিচয়ে পরিচিত হওয়া, কিন্তু এই স্পর্ধাটুকু করতে পারি না। এজন্য ভেতরে বাসনা লালন করি যে একজন কবি, কিন্তু সেটা হয়তো প্রকাশ করি না। হয়তো অনুবাদক কিংবা কথা সাহিত্যিক হিসেবেই পরিচিত হই। যাই হোক, আপনার কথাটা বুঝতে পারলাম। কবিতা লিখে আসলে টাফ একটা বিষয়। কঠিন কঠিন ব্যাপার। অনেকেই যারা লেখালেখি করেন
অবশ্যই তারা পছন্দ করেন কবি হিসেবে পরিচিতি লাভ করতে। আশা করি মহিউদ্দিন ভাই কবি হিসেবে সবার কাছে সুপরিচিতি লাভ করবেন। ভাইয়ের আরেকটি পরিচিতি তুলে ধরতে চাই। আপনি শিক্ষক, ঢাকা দক্ষিণ কলেজে ইংলিশ ডিপার্টমেন্টের একজন শিক্ষক। তো আপনার কাছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কিছু প্রশ্ন করব। জি যদিও জি sure. আমাদের এই অনুষ্ঠানটা মানুষের সৃষ্টিশীল কর্মকাণ্ড নিয়ে, তো আমি মনে করছি শিক্ষা ব্যবস্থাটা আমাদের সৃষ্টিশীল কর্মকাণ্ডের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার প্রশ্নটা হলো যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আমরা কতটুকু আশাবাদী, আমরা কতটুকু অগ্রসর হতে পারছি? আমরা কি আজ থেকে ৫ বা ১০ বছরের পিছনের দিকে যদি তাকাই, তাহলে আমরা কি বলতে পারি আগের চেয়ে আমরা ভালো একটা তো আপনার এই উত্তরে যাওয়ার আগে আমি একটু একটু বাস্তবতা বলে নিলে আমি উত্তরে যেতে পারবো, এবং যারা শুনছেন তারা বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্যটা তারা সহজেই অনুধাবন করতে পারবেন। মানে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলা সরাসরি হ্যাঁ কিংবা না বলা যায় না, এর আগে একটু ব্যাখ্যা দিতে হয়। আমি যদি খুব সরল মনে উত্তর দিতে চাই, কোনো ধরনের কি বলা যায় যে অভিনয়ের ভেতর না দিয়ে যদি একদম সরল মনে যদি আমি উত্তরটা বলি, তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা নিয়ে কখনোই বা আমি ব্যক্তিগতভাবে আমি আশান্বিত হতে পারি না। কেন পারি না? যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা ত্রিমুখী বাণিজ্যিক প্রক্রিয়ার ভেতর দিয়ে সামনের দিকে যাচ্ছে। ত্রিমুখী বাণিজ্যিকটা আমি একটু ব্যাখ্যা করে নেই। প্রথম যদি আপনাকে আমি বলি যে রাষ্ট্রীয় বাণিজ্য, রাষ্ট্রীয় বাণিজ্য কিভাবে প্রতি বছর লাখে লাখে শিক্ষার্থীরা এইচএসসি পাশ করে, সংখ্যাগত দিক দিয়ে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছেলে মেয়ে বা আমাদের ভাই পরিজন শিক্ষিত হওয়ার অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, সংখ্যাগত দিক থেকে হয়তো আমরা সেটা দেখছি। কিন্তু গুণগত দিক দিয়ে আমরা কতটা আমাদের টার্গেট বা আমরা অর্জন করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। একটা পরিবারে একজন বাবা কিংবা মা তার সংসারের একদম ভেতর বাইর হালচাল ভালো করে জানেন। সমাজে অনেক সময় আছে যে আমরা রংচটা চলাফেরার জন্য আসল সত্যটুকু বাইরের মানুষ জানে না, কিন্তু একজন বাবা মা কিন্তু জানেন পরিবারের হালচাল। তো আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থার পুরো চিত্র পরিসংখ্যানগত দিক দিয়ে মানুষ যাই জানুক, তার চেয়ে যিনি শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, তথা আমি শিক্ষক বা আমি নিজে আমার কথাও বলছি, যারা শিক্ষক তারা আসলে বলতে পারেন যে ভেতরের আসল বাস্তবতাটা কি। এখন দেখা যাচ্ছে প্রতি বছর ছাত্র বের হয়ে যাচ্ছে একটা ধরেন সংখ্যাগত দিক দিয়ে আমরা তাদেরকে পাশ করিয়ে দিচ্ছি, অথচ আমরা জানি যে কারা বের হয়ে যাচ্ছে। ক্লাসরুমে আমরা কি পড়াচ্ছি, পরীক্ষার হল গার্ড যখন দেয়া হয় আমরা জানি হল গার্ডের বাস্তবতা কেমন। আমরা যখন পেপার আনতে যাই আমাদেরকে বিভাগীয় আমাদের হেড এক্সামিনার কিংবা বোর্ডের কর্মকর্তারা যা নির্দেশনা দিয়ে থাকেন আমরা জানি সেগুলার বাস্তবতা কি। আমি সবকিছু বলবো না, সব জিনিস পাবলিকলি বলা সমীচীন নয়, সঙ্গত নয়, যেহেতু আমি পেশার সাথে জড়িত সবকিছু খোলামেলা আমি চাইলেও বলতে পারবো না, আমি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করে যাচ্ছি। তারপরে আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটির প্রসঙ্গে আসি, এই যে ব্যাঙ্গের ছাতার মতো চারদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউজিসির অনুমোদন নিয়ে কিংবা অনুমোদন না নিয়ে বিভিন্ন শাখা উপশাখা খুলে পড়াশোনার বিস্তার করা হচ্ছে। বাইর থেকে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠান বাড়া মানেই বা সংখ্যা বাড়া মানেই বোধহয় শিক্ষা ব্যবস্থার খুব একটা ভালো পরিবর্তন হয়ে যাচ্ছে, আসলে কিন্তু তা না। আমার ব্যক্তিগত একটা অনুমান হচ্ছে যে আমরা এই যে এইচএসসি পরীক্ষায় অবাধে ছাত্রদেরকে পাশ করে দিচ্ছি, আমার কেন জানি মনে হয় যে প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক যারা তাদের সাথে এটা যোগসূত্র রয়েছে, যে আমরা যদি অবাধে সংখ্যায় পাশ করিয়ে দেই তারাও ছাত্র, তো তাদের দৃষ্টিতে হয়তো ছাত্র, কিন্তু আমি এটা বাস্তবিক দৃষ্টিতে বলতে চাই যে তারা কিছু কাস্টমার, বা যেহেতু শিক্ষা এখন পণ্য তাহলে এক একজন শিক্ষার্থীর জন্য তাদের কাছে একটা কাস্টমার। এই যে একটা বাণিজ্যিক স্বরূপ, অথবা আমি যদি আরেকভাবে ক্লোজলি বলি, আমি যে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে একটা কলেজে পড়াই, আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা দেখা গেল যে একটা ক্রাশ প্রোগ্রাম নিয়েছে 20 বছরে, যে প্রতি সেপ্টেম্বরে পরীক্ষা নিবে, অমুক মাসে পরীক্ষা নিবে, এখন ক্লাস হলো কি হলো না, ছাত্ররা ভালো করে কিছু বুঝলো কি বুঝলো না। ইভেন এই যে করোনা ভাইরাস যাচ্ছে সেখানে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি একটা নোটিশ দিয়েছে যে আমরা করোনা ভাইরাস শেষ হওয়া মাত্রই
আমরা পরীক্ষা নিয়ে নিব, প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রস্তুতি দেখো। কিন্তু এখানে কেউ কিন্তু আলোচনায় আসছে না যে ক্লাস হলো কিনা, ছাত্ররা কিছু বুঝলো কিনা। আমি মানলাম 4 বছর পর পর আমি শিক্ষার্থীদেরকে আমরা একটা সার্টিফিকেট হাতে ধরিয়ে দিলাম, তো সার্টিফিকেট ধরিয়ে দিলে লাভটা হলো কি? লাভ হলো যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছেন, একটা ফর্ম ফিল আপের ডেট নেওয়া মানে সারা বাংলাদেশে যদি টাকা ক্যালকুলেশন করি সংখ্যায় অনেক টাকা। গুণগত কি পরিবর্তন হলো আমরা জানি না, কিন্তু টাকার দিক দিয়ে আমার শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত আছেন তারা অনেকটাই উপকৃত হয়েছেন। আমি এই পুরো ব্যাপারটাকেই আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্রীয় বাণিজ্যিক একটা মোটিভ, এত গেল রাষ্ট্রীয় বাণিজ্যিক বাস্তবতা। এখন নিজের কিছু বাস্তবতা তুলে ধরা উচিত। আমরা যারা শিক্ষক আছি, যেহেতু আমি নিজে শিক্ষকতা আছি, নিজের স্বগোত্রের মানুষের বিপক্ষে কথা বলার অধিকার আমার আছে, যেহেতু অভিযোগটা আমারই বিরুদ্ধে। আমরা শিক্ষকরা যে এখন শিক্ষকতা করি, বিশ্বাস করুন 100 জন শিক্ষককে বেছে নিলে বড়জোর 1 থেকে 2 জন শিক্ষক পাবেন যিনি স্বপ্ন নিয়ে শিক্ষকতায় আসছেন, অন্য জায়গায় ব্যর্থ হয়ে কোন নিরুপায় হয়ে তিনি ওইখানে আসছেন তার জীবিকা পরিচালনা করার জন্য। এক্ষেত্রে হচ্ছে কি, আমাদের শিক্ষকদের একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে গেছে। শিক্ষা এটা শুধুমাত্র পেশা নয়, এটা একটি অঙ্গীকার। কিন্তু আমরা কয়জন শিক্ষক সেই অঙ্গীকারটুকু আমরা বুঝতে পারি? আমরা হ্যালো হ্যালো জাহানানু ভাই, শোনা যাচ্ছে? জি জি, আমি শুনতে পাচ্ছি, আপনার কথাগুলো শুনছি এবং খুব মনোযোগ দিয়ে শুনলাম। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, যতটুকু। আচ্ছা, আমি কি কন্টিনিউ করব? জি জি, আচ্ছা, তো এখন আমরা কথাগুলো শুনছি এবং খুব মনোযোগ দিয়ে আচ্ছা আচ্ছা, শুনলাম। জি জি, আমরা অধিকাংশ শিক্ষক যেহেতু আমরা ব্যর্থ হয়ে আসছি, এখন দেখা যাচ্ছে কি জি, জি জি, না আমি কি কন্টিনিউ করব? তো এখন আমি যেটা আসলে বলতে চাচ্ছি আর কি, যে আমাদের শিক্ষকদের দৃষ্টিভঙ্গি এক পর্যায়ের বাণিজ্যিক পর্যায়ে চলে গেছে। যে আমরা দেখা যাচ্ছে আমাদের প্রভিডেন্ট ফান্ড বৃদ্ধি পাচ্ছে কিনা, ইনক্রিমেন্ট বৃদ্ধি পাচ্ছে কিনা, আমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে কিনা, এই আর্থিক ব্যাপার নিয়েই কিন্তু আমরা মনোনিবেশ করে থাকি দীর্ঘ সময়। কিন্তু একজন অধিকাংশ শিক্ষকই কিন্তু ভাবেন না যে ক্লাসে তার পারফরমেন্সটা ঠিক হচ্ছে কিনা, তিনি ঠিক মতো ডেলিভারিটা দিতে পারছেন কিনা, ছাত্রকে তিনি নৈতিকভাবে হোক আর পুঁথিগতভাবে হোক কতটুকু তিনি দিতে পেরেছেন, বা আমি ক্লাস থেকে চলে আসার পরে একজন শিক্ষার্থী আমার কাছ থেকে কতটুকু নিতে পারলো, আমি দেশ জাতি তথা একটা পরিবারকে বা একটা পরিবারের সন্তানকে আমি কতটুকু বিনির্মাণ করতে পারলাম। এই যে একটা দায়িত্বশীল একটা মনোভাব বা ভাবনা, এটা কতজন শিক্ষক ভাবেন? এটা এটা হচ্ছে আমার নিজের কাছেই আমার নিজের একটি প্রশ্ন। এই পুরো ব্যাপারটাকেই আমি বলতে চাচ্ছি যে এখানে হচ্ছে শিক্ষকদের একটা বাণিজ্যিক দৃষ্টি। তারপরে আসি আমি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের বাণিজ্যিক দৃষ্টির ব্যাপারটা। আমি প্রথমেই বলেছি কিন্তু যে এখানে ত্রিমুখী বাণিজ্য হচ্ছে। তো আমি রাষ্ট্রীয় বাণিজ্য বললাম, শিক্ষকদের বাণিজ্য বললাম, এখন আসলাম অভিভাবকদের বাণিজ্য। আমি আমার পরিবারের কথাই ধরে নিচ্ছি। আমার পরিবারের বর্তমানে আমার একটা বাতিজি আছে বা মেজু ভাইয়ের আরেকটা ছেলে আছে। তো আমরা এখন থেকেই কিন্তু ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি যে বড় হয়ে ডাক্তার হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে। অধিকাংশ বাবা মা তার সন্তানকে ডাক্তার বানাতে চান। যদি বলা হয় যে কেন বানাতে চান, সরল মনে উত্তর দিবেন যে মানুষের সেবা করার জন্য। আসলে কি তাই? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো? আর সেবা করার জন্য কি শুধু ডাক্তার পেশাটাই কি একমাত্র পেশা, আর কি কোনো পেশা নেই? বাস্তবিক অর্থে যদি আমরা সেটা অনুবাদ করতে চাই, ভাবার্থটা আমরা যদি তুলে ধরতে চাই, সেটা দেখা যাবে যতটা না মানুষের কল্যাণের জন্য পিতামাতা স্বপ্ন দেখতেন, তার চেয়ে বরং একটা আর্থিক সচ্ছল জীবনের সন্ধান তারা খুঁজে নিচ্ছেন। তো স্বপ্নের প্রারম্ভিকতায় যদি বাণিজ্যিকতা থাকে, তাহলে অভিভাবকের বাণিজ্য, শিক্ষকের বাণিজ্য, রাষ্ট্রের বাণিজ্য, তাহলে এখান থেকে আপনি যেটা বলছেন যে 5-10 বছর পরে বা ভবিষ্যতে আমরা কোনো আশাবাদী হতে পারি কিনা, আমি এখানে আশার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। আমি এখন আমার যে সন্তানকে বাণিজ্যটা শেখাচ্ছি যে বাবা তুমি এভাবে এভাবে হতে হবে, ওকে মানলাম। আমার ছেলে হয়তো আমার সাথে বাণিজ্য করবে না, কিন্তু আপনি আপনার যে ছেলেটাকে বাণিজ্য শেখাচ্ছেন সে হয়তো আপনার সাথে বাণিজ্য করবে না, কিন্তু আপনার ছেলে দেখা যাবে ভবিষ্যতে চাকরিজীবী হয়ে আমার সাথে বাণিজ্যে লিপ্ত, আমার ছেলে আপনার সাথে বাণিজ্যে লিপ্ত। আসলে পরে দেখা যায় আমরা কেউই কিন্তু এই বাণিজ্য থেকে পরিত্রাণ পাই নাই, যেটা আমরা এখনো পাচ্ছি না। এজন্য যে এটা আশাবাদের খুব একটা সুযোগ নেই। তারপরেও আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ, বিশ্বাস করি সূর্য তো আর সবসময় একই দীপ্তি ছড়ায় না, মাঝে মধ্যে আশাবাদী দীপ্তি নিয়েও কিন্তু মানুষের মধ্যে সূর্য আসে। এজন্য ওই দৃষ্টিতে হয়তো আমি আশাবাদী হতে পারি। তাহলে জাহান ভাই, তাহলে
সকল শিক্ষক শিক্ষক আছে এটাই আশা করতে পারি যে আপনারা জিপিএ 5 আরো ক্রিয়েটিভ করুন, এটাই জি আমাদের জি, এটাই এটাই জি। সময়ের দাবি। But আপনি দেখলেন না, টিভিতে প্রশ্ন করতেছে যে আমি জিপিএ 5 পেয়েছি, ইংরেজিতে অনুবাদ করে সে বলতেছে আই এম জিপিএ 5। ওই ছেলেটা আবার ইংরেজিতে প্লাস পেয়েছে। তাহলে এটা কি বলবেন? যাই হোক, আপনি আপনি করে অনুবাদ করছেন, সরি, আপনি যে অনুবাদ জি জি। অনুবাদ কতদিন কতদিন আপনার জড়িত? আমি আসলে শুনতে পাচ্ছি না যে কতদিন ধরে অনুবাদ করছি সেটা। জি জি আমি অনুবাদ শুরু করেছি আসলে যখন অনার্সে, আমাদের অনার্স লাইফ থেকে, যখন ক্লাস ক্লাস টিচারদের পাইলাম এবং ভালো ভালো কিছু শিক্ষকের সান্নিধ্য পেলাম, সেখান থেকে অনুবাদের যাত্রাটা আসলে আমাদের শুরু। বাট লেখালেখিটা আমার কলেজ জীবন থেকেই শুরু। অনুবাদটা কি আপনি আপনি একটা কাজের পর্যায়ে আহ, সাধারণ কাজ মনে প্লিজ আবার, মানে আমি শুনতে পারি না এই শব্দটা। অনুবাদ আপনি যে অনুবাদ করেন জি, সেটা কি আপনি একটা সৃষ্টিশীল কাজ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, জি জি। তো এটা, হ্যাঁ আমি এটা সৃষ্টিশীল অংশ হিসেবে আমি এটা নিয়েছি আর কি, সৃষ্টিশীল অংশ হিসেবে। অনুবাদ সম্পর্কে আপনি বলবেন অনুবাদ করতে জি, বা আমি আসলে আপনাকে শুনতে পাচ্ছি না যে অনুবাদ। অনুবাদ ধারণা আছে অনুবাদ আসলে অনুবাদ তো আমরা জানি ভাব এবং শব্দ আচ্ছা, আমি পুরো প্রশ্ন বুঝি নাই, কিন্তু তারপর আমি অনুমান করে নিয়েছি আপনার প্রশ্নটা, আমি আজ উত্তরে যাচ্ছি। যে আপনি হয়তো এটা বলতে চাচ্ছেন যে মানে অনুবাদ জিনিসটা শুধুমাত্র যে এই, মানে অনুবাদ করতে গেলে আসলে কি কি জিনিস আসলে একজন অনুবাদকের প্রয়োজন, এই জিনিসটা বললেই তো হবে। জি আচ্ছা, এখন আমি শুধু কবিতা দিয়ে একটা দিক আমি আলোচনা করলে অন্য দিক পাঠকরা এমনিতেই বা দর্শকরা বুঝে নিতে পারবে। কবিতার ব্যাপারে আমি বলি, তো আমাদের দেশে অনেকে মনে করেন যে সম্ভবত ইংরেজি জানলেই বা একটা ভাষা, নির্দিষ্ট ভাষা জানলেই বোধহয় অনুবাদ করা সম্ভব। এই ধারণাটা ভুল। কেন ভুল, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমাদের দেশে সবাই কিন্তু বাংলা ভাষা জানে, পড়তে পারে, লিখতেও পারে। এখন যদি আমি যে কেউকে আমি রবীন্দ্রনাথের বা কাজী নজরুল ইসলামের বা ফররুখ আহমেদের বা জীবনানন্দের একটা কবিতা দিয়ে বলি, ওটা ওটা সরল ভাবে একটু আমাকে ওই প্যারাগ্রাফ আকারে লিখেন তো, এখানে কবি কবি কি বলতে মহিউদ্দিন ভাই কি আমাদের সাথে আছেন? মহিউদ্দিন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন আমার লাইন আউট হয়ে গিয়েছিলাম, এখন আবার আমি ইন্টারেস্ট হলো আর কি আমার, এখন শোনা যাচ্ছে। জি এখন শুনতে পাচ্ছি আবার আচ্ছা, জি জি। আবার আমি একটু প্রথম থেকেই বলি যে অনুবাদ সম্পর্কে আমাদের যে ধারণা, যে সম্ভবত যারা একটু ভালো ইংরেজি জানে বা যারা একটু ভাষাগত দক্ষতা আছে তারাই বোধহয় অনুবাদের ক্ষেত্রে সফল, বা তাদেরই বোধহয় অনুবাদে আসা উচিত, কিন্তু না। অনুবাদের বাস্তব চিত্র তুলে ধরার জন্য আমি দুটা দুটা জিনিস আমি ব্যাখ্যা করি। একটা হচ্ছে সেন্স টু সেন্স প্রসেস, ওয়ার্ড টু ওয়ার্ড প্রসেস। উদাহরণ দিয়ে আমি বুঝাই। ধরেন আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষা জানে, বাংলা লিখতে জানে, বাংলা পড়তে জানে। আমি যদি এখন তাকে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম কিংবা জীবনানন্দ বা ফররুখ আহমেদের একটা কবিতা দিয়ে যদি আমি বলি যে এখানে কি লিখা হয়েছে, বাংলা লিখেটাই আপনি আবার গদ্য আকারে এখানে বাংলা লিখেন তো, যে কি বুঝাতে চেয়েছেন, ওটা কি আমাদের 16 কোটির সবাই কি এটা পারবে? পারবে না। কেন পারবে না? কারণ অন্তর্নিহিত ভাব বুঝার জন্য একটা পোয়েটিক মাইন্ড একজন অনুবাদকের
বা যিনি ব্যাখ্যা করবেন তার এই পোয়েটিক মাইন্ড থাকতে হবে, যেটাকে আমি একটু আগে ইংরেজিতে বলেছি সেন্স টু সেন্স প্রসেস, অর্থাৎ একজন কবি কি বলতে চেয়েছেন সেটা আমাকে আগে বুঝতে হবে, এবং এটা বুঝার জন্য কিন্তু একজন মানুষের পোয়েটিক মাইন্ড থাকতে হবে। ওটা বুঝার পরে দেন না হয় আমি শব্দে রূপান্তর করব। ওখানে এসে দেখা গেল যে আমার শব্দগত দক্ষতার প্রয়োজন পড়ে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম শর্ত হচ্ছে পোয়েটিক সেন্স থাকতেই হবে একজন অনুবাদকের। সেকেন্ড হচ্ছে শব্দগত দক্ষতা, তবে শব্দগত দক্ষতা বাধ্যতামূলক নয়। কেন নয়? এখন তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটে আমি অজানা একটা শব্দ সার্চ দিলেই কিন্তু আমাকে গুগল সহযোগিতা করবে এই শব্দের অর্থ কি, বা আমি একটা ডিকশনারি তন্ন তন্ন করেই কিন্তু আমি খুঁজে বের করতে পারবো এই শব্দের অর্থ কি। সবকিছু ধার নেওয়া যাবে শব্দগত, কিন্তু পোয়েটিক কোয়ালিটি কখনো ধার নেওয়া যায় না। এটা কন্টিনিউয়াস প্রসেস। একজন লেখককে তার বিভিন্ন চর্চা পরিচর্যার ভেতর দিয়ে তাকে এই বুধ বা উপলব্ধির সান্নিধ্যে বা এই সামর্থ্যের জায়গায় তাকে আসতে হয়। এজন্য অনুবাদের বেলায় প্রথম শর্ত হচ্ছে, এবং আমি যে বক্তব্যটা দিচ্ছি, যদিও বক্তব্যটা আমি আমার ভাষায় দিচ্ছি, কিন্তু এই বক্তব্যের ধারণাটা অগ্রজ যে কবি সৈয়দ শামসুল হক কিংবা ভাষাবিদ হুমায়ুন আজাদ কিংবা আরো যারা অনুবাদ করেছেন আমাদের শামসুর রহমান, ওরা কোনো না কোনো ভাবে বিভিন্ন জায়গায় আকার ইঙ্গিতে এই জিনিসটাই বুঝাতে চেয়েছেন যে কোনো মানুষ যদি অনুবাদে আসতে হয় তার পোয়েটিক সেন্স থাকাটা বাধ্যতামূলক। এজন্য একজন কবি যদি অনুবাদে আসে তাহলে মূল কবির ভাবটা সহজেই ধরতে পারবে, এবং যিনি পড়বেন যে পাঠক তিনি সহজেই মূল টেক্সটের স্বাদ গ্রহণ করতে পারবেন। আর ভাষা জ্ঞান বা শুধু ভাষাগত দক্ষতা নিয়ে হয়তো ওয়ার্ড টু ওয়ার্ড প্রসেস হবে, কিন্তু আসলে মানে একজন কবির মূল আবেগটা কখনোই ধরা যাবে না। আমি সিম্পলি একটা উদাহরণ দেই। যেমন জন কিটসের একটা কবিতা আছে ইংরেজি সাহিত্যে, তিনি একটা ওয়ার্ড ইউজ করেছেন যে ভালোবাসার ব্যাপারে, লাস্টারিয়াস আইস। এখন আমি ধরে নিলাম আমার কাব্যিক কোনো সেন্স নাই, বাট আমি ইংরেজিতে খুবই এক্সপার্ট। এখন আমি জানি লাস্টারিয়াস মানে হচ্ছে কামুকতা বা একটা নেগেটিভ একটা জিনিস। তা আমি এখন খুব বেশি ভাষা জানি, আমি লিখলাম লাস্টারিয়াস আইজ মানে হচ্ছে কামুক দৃষ্টি। কিন্তু পুরো কবিতা পড়লে যদি কেউ পোয়েটিক সেন্স থাকে তখন বোঝা যায় যে আসলে এখানে নেগেটিভ ওয়ার্ড ইউজ করে জন কিটস আসলে ভালোবাসার দীপ্তি বুঝাতে চেয়েছেন। সেন্স টু সেন্স বলতেছে লাস্টারিয়াস মানে দীপ্তি হবে, আর ওয়ার্ড টু ওয়ার্ড প্রসেস বলতেছে লাস্টারিয়াস মানে কামুকতা হবে। ব্যবধানটা বুঝছেন? এজন্য হচ্ছে কি যে একজন অনুবাদকের অবশ্যই একটা পোয়েটিক ফ্যাকাল্টি তার থাকতে হবে, সাথে তো আর ভাষাগত দক্ষতা থাকতে হবে। এটার আমি নতুন করে বলার বা গুরুত্ব দেওয়ার তেমন কিছু নেই। আর যদি উপদেশ হিসেবে আমি আরো এড করি, যারা অনুবাদ করতে চান আমি বলবো যে সব সময় অগ্রজদের সিনিয়রদেরকে অনুসরণ করা ভালো যে কোনো ক্ষেত্রে। দেখা গেল যে আমাদের সাহিত্যে ভালো অনুবাদ করেছেন হুমায়ুন আজাদ, সৈয়দ শামসুল হকের একটা কাব্যগ্রন্থ আছে অনুবাদ গ্রন্থ বিম্বিত কবিতাগুলো, বা শামসুর রহমানের কিন্তু অনেক ভালো ভালো ইংরেজি কবিতা থেকে তিনি বাংলা অনুবাদ করেছেন। ওরা যেহেতু কবিতার দিকপাল বা ওদের মেধা মনন আমাদের চেয়ে অনেক এগিয়ে, তো ওদের ভূমিকা অনুবাদ করার ভূমিকা কিংবা অনুবাদের ধরন বা একজন কবির আবেগকে উপস্থাপনার ঢং ভঙ্গিমা কত তালের হতে পারে কত লয়ের হতে পারে, এগুলা বুঝার জন্য আমি বলবো যে যারা অনুবাদ করতে চান তারা যেন অগ্রজদের এই লেখা জুখাগুলার সাথে পরিচিত হয়ে এবং ওগুলা একটু চর্চা করেন। চর্চার ভেতর দিয়ে আমি দেখেছি ম্যাক্সিমাম জিনিসই অর্জন করা যায় আর কি। কিছু ব্যাপার হচ্ছে কি তথ্যগত ভাবে কাউকে বুঝিয়ে বোঝানো যায় না, এগুলা চর্চার ভেতর দিয়েই আত্মস্থ করতে হয় আর কি। জাহাঙ্গীর আলম ভাই, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। জি জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সামনে আজকে আপনাদের সামনে কবি সাহিত্যিক মহিউদ্দিন ভাইকে নিয়ে, মহিউদ্দিন ভাইয়ের বাইকে নিয়ে প্রায় 15টা আমার কথা শুনছেন মহিউদ্দিন ভাই? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার একটা বই আছে স্কাইলার। জি আমার মনে হয় বইটা অনুবাদ জি জি অনুবাদ বই। জি কিছু বলবেন না এইটা কি অনুবাদ করছেন, আপনার এক্সপেরিয়েন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বইটা অলরেডি আমার আমার সামনেও আছে, স্কাইলার বইটা। আচ্ছা, এই বইটা হচ্ছে কি যে আইরিশ, ইংলিশ, আমেরিকান লিটারেচার থেকে
বা স্কটিশ লিটারেচার থেকে আমি এখানে সম্ভবত 46 কবিতা আমি এখানে অনুবাদ করেছি। এটার অনুবাদের মূল কারণ হচ্ছে আমি যেহেতু ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে এখন আছি এবং আমাদের ছেলে মেয়েদেরকে ওই ইংরেজি কবিতা পড়তে হয়। এখন দেখা যায় যে প্রাইমারি স্টেজে অনেকে ইংরেজি ভর্তি হয়েছে, প্রথমত তার ভাষাগত সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে সে কবিতার অর্থ বা সেন্স বুঝতে পারছে না। তো চিন্তা করলাম যেহেতু আমি নিজে লেখালেখিতে আছি, আবার শিক্ষকতায় আছি, আবার ওদের আবার ওই কবিতাগুলো দরকার, তাহলে আমার জন্য একটা বেটে বলে ব্যাপারটা হয়ে গেল আর কি। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি ওদের জন্যই মূলত, এবং যেহেতু আমার নিজের চিন্তা ভাবনা এবং আমি তো ওই লাইনেরই লোক, ওই সেন্স থেকে আমি এটা অনুবাদ করেছি। অনুবাদ করতে গিয়ে আমি যে জিনিসপত্রগুলোর মুখোমুখি হয়েছি, হ্যাঁ, এটা শেয়ার করলে বোধহয় যারা শুনছেন তাদের জন্য ভালো। যে আমি যে অনুবাদ করেছি, তো অনুবাদ করতে যে কয়েকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হয়েছে। যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে, সে ডুয়েলড অ্যামাং আনট্রোডেন ওয়েজ। এখন সি বলতে কে কবিতার মধ্যে লেখা নাই। এখন আমি ধরে নিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যক্তি জীবন সম্পর্কে কেউ জানে না, তার কাব্যিক ফিলোসফি, পোয়েটিক ফিলোসফি সম্পর্কে তার কোনো ধারণা নেই। তবে হ্যাঁ, যে অনুবাদ করবেন উনার হয়তো শব্দগত খুবই দখল আছে আমি ধরে নিলাম, এবং তিনি অনুবাদ করবেন কি জানেন, যে সে বাস করেছিল অচেনা এক পথে, অথবা সি যেহেতু দেয়া, সি বলতে কিন্তু একটা মেয়ের প্রোনাউন, যে মেয়েটি বাস করেছে নির্জন কোনো একটা জায়গায়, তিনি এটাই তো অনুবাদ করবেন। কিন্তু আমি দেখলাম যে শুদ্ধ অনুবাদে যেতে হলে যে কবিকে আমি অনুবাদ করব, ওই কবির পোয়েটিক ফিলোসফিটা আমার জানাটা খুবই দরকার। কারণ অনেক সময় দেখা যায় একজন লেখকের পোয়েটিক ফিলোসফিটা তার কবিতার লাইনে এসে ইন্টারফেয়ার করে। এটা আমাদের ব্যক্তি জীবন দিয়েও তো উদাহরণ দিতে পারি। আমাদের ধরেন অনেক বন্ধু বান্ধব আছে, সব বন্ধু বান্ধবের কথা আমরা সমানভাবে নেই না, আমরা যার যার ব্যক্তিত্ব অনুসারে তার শব্দের অর্থটা আমরা গ্রহণ করি। তো লেখালেখির বেলায় কিন্তু এটা আরো তীব্র। কিভাবে? যেমন আমি যে কবিতার উদাহরণ দিলাম, যে সি বলতে এখানে মেয়ে নাকি অন্য কিছু, এটা বুঝবো কিভাবে? বুঝার জন্য এখন আমাকে যেতে হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক ফিলোসফিতে। তিনি বিশ্বাস করেন যে প্রকৃতি হচ্ছে মানুষের একমাত্র বিশ্বস্ত প্রেমিক কিংবা প্রেমিকা, যার সান্নিধ্যে গেলে মানুষ উন্নতর হবে, জীবনের সন্ধান পাবে। তার ভেতর যদি কোনো ধরনের এই জাগতিক বা এই নগর জীবন যদি তাকে খুব বেশি একটা জ্বালা যন্ত্রণার ভেতর ফুরিয়ে মারে, ওই লোকটা যদি প্রকৃতির সান্নিধ্যে যায়, তার মনটা ভালো হয়ে যেতে পারে। তার প্রেমটা ছিল প্রকৃতি প্রেম। তাহলে এই ফিলোসফি যদি একজন অনুবাদক জানেন, তখন ঠিকই তিনি শির জায়গায় লিখবেন প্রকৃতি। আর যিনি ওই লেখকের ফিলোসফিটা জানেন না, তিনি শির জায়গায় লিখবেন মেয়েটি। এজন্য আমি বলবো যারা অনুবাদ করবেন তাদেরকে এই লেখকদের ফিলোসফি সম্পর্কে একটু জেনে নিলেই সবচেয়ে ভালো। তারপরে অনুবাদের ব্যাপারে আরেকটা জিনিস, আমি আল মাহমুদের রেফারেন্স দিই। আল মাহমুদ মারা যাওয়ার বছর দুয়েক আগে সম্ভবত উনি সিলেট আসছিলেন, এবং ওখানে আমরা যারা তরুণ লেখক যারা, বা অথবা যারা লেখক নয় বাট আল মাহমুদের প্রতি খুব অনুরক্ত, ভালো লাগা আছে, আমরা গিয়েছিলাম আল মাহমুদের বক্তব্য শোনার জন্য। তিনি অসুস্থ ছিলেন, তারপরেও তিনি খুব কষ্ট করে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে একটা দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন, আমার মনে আছে, যে তোমরা যারা লেখক, যারা লেখালেখি করতে চাও, শব্দের প্রতি ভালোবাসা থাকতে হবে। সাধারণ মানুষ যেনতেন শব্দ ব্যবহার করতে পারবে, তুমি কবি কিংবা অনুবাদক যাই হোক, শব্দ চয়নের ক্ষেত্রে তোমাকে যথেষ্ট যত্ন নিতে হবে। সাথে সাথে তিনি একটা উদাহরণ দিয়েছেন তৃষ্ণা এবং পিপাসা দিয়ে। তিনি বলেছেন সাধারণ মানুষের কাছে তৃষ্ণা যা, পিপাসা যা, তৃষ্ণাও তা, আপত্তি নাই। কিন্তু একজন লেখক কিংবা একজন কবি কিংবা একজন অনুবাদক, তার কাছে কখনোই তৃষ্ণা এবং পিপাসা এক নয়। তিনি সাথে সাথে উদাহরণ দিয়েছেন, একজন মানুষ প্রচন্ড গরমে বাইরে থেকে হেঁটে বাসায় আসছে, এসেই বলল যে আমার পানি লাগবে, পানি চাই। এই যে মুহূর্তটা, এটা হচ্ছে তৃষ্ণা। পিপাসা কোনটা? যখন একজন মা একটা বাচ্চা প্রসব করবেন, তখন নাকি প্রসব বেদনার সময় একজন মায়ের নাকি মনে হয় যে আমার সামনে যদি 7টা সমুদ্র, মহাসমুদ্র তুলে দেওয়া হয়, আমি পান করে ফেলতে পারবো। এই যে আকুতি, এটা হচ্ছে পিপাসা। এই যে শব্দ চয়নের তারতম্য, খেলানেলা, এই যে একটা ওয়ার্ড পলিটিক্স, এটা অনুবাদককে খুব ভালো করে বুঝতে হবে। এর উদাহরণ আমি একটা পাক্কা উদাহরণ দিই আমার এই বই থেকে। রবার্ট ফ্রস্টের একটা খুব জনপ্রিয় একটা কবিতা আছে, স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। এই কবিতা পড়ে নাই এমন লোক পাওয়া খুবই কম। যদিও এটা আমেরিকান সাহিত্যের কবিতা, কিন্তু সব কম বেশ পৃথিবীর যে প্রান্তেই যে বা যারা সাহিত্য পড়ে না কেন, এই কবিতা অনেকেই পড়েছেন। এই কবিতার লাস্ট একটা লাইন আছে,
the last stanza first line, the woods are lovely dark and deep. এখন ধরুন একজন অনুবাদকের সামনে এই লাইনটা দেওয়া হলো, দ্য উডস মানে হচ্ছে দ্য বনবীথি, লাভলি মায়াময়, ডার্ক মানে কি? অধিকাংশ অনুবাদককে লিখতে দেখেছি অন্ধকার, আমি নিজেও লিখেছি প্রথম দিকে অন্ধকার, ডার্ক মানেই তো অন্ধকার। কিন্তু আমি একবার শামসুর রহমানের একটা অনুবাদ পড়েছিলাম এই কবিতার। আমাকে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পড়িয়েছেন আমাদেরকে, তখন সবাই বলেছেন যে এখানে ডার্ক অন্ধকার অর্থে ব্যবহার করেননি রবার্ট ফ্রস্ট, পজিটিভ অর্থে বলেছেন যে কোনো বনভীতিতে যদি অন্ধকার থাকে তাহলে বনভীতির জন্য এটা সৌন্দর্যমণ্ডিত বাস্তবতা। এখন ডার্ক এর অনুবাদ সঠিক অনুবাদও হবে, আবার পজিটিভ কোনো জিনিস বুঝাবে, এটা আমরা যারা সাধারণ অনুবাদক সেটা খেয়াল করতে পারি না, এজন্য লিখেছি ডার্ক মানে অন্ধকার। শামসুর রহমান কি লিখেছেন দেখেন, ডার্কের বাংলা তিনি কবিতা লিখেছেন কাজলময়। কাজল দেখতেও কালো, আবার কাজল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। এই যে সেন্স টু সেন্স প্রসেস শামসুর রহমান পেরেছেন কারণ তিনি কবি, আমরা পারিনি কারণ আমাদের ওই সামর্থ্যটা ওই জায়গা পর্যন্ত যায় নাই। আমি যে কারণে এই উদাহরণটুকু আমি দিয়েছি, যারা অনুবাদ করবেন তাদেরকে শব্দের খেলা নেলা, ওয়ার্ড পলিটিক্স এবং শব্দের প্রতি খুব যত্নশীল হতে হবে। সাধারণ বক্তব্য হয়তো আমরা সিমিলার শব্দ বা সিনোনিম দিয়ে কাজ সেরে নিতে পারবো, কিন্তু অনুবাদের বেলায় আমরা সবসময় সিনোনিম নয় বরং একদম ক্লোজ, যদিও ক্লোজ মানে সিনোনিম, কিন্তু তারপরও আমরা যত কাছাকাছি যেতে পারি শব্দের দিক দিয়ে। আমি আরেকটা জিনিস ফেস করেছি এই বই অনুবাদ করতে যেয়ে, যে কিছু কিছু লাইন পাওয়া যায়, এই লাইনের অর্থ এত বহুমাত্রিক ব্যাখ্যা সরাসরি ধরা যায় না। এটাকে আমি এখানে ভূমিকায় লিখেছি যে যখন আমাদের শীতকাল আসে, কুয়াশা পড়ে, তখন দেখা যায় যে সামনে একজন লোক যাচ্ছে, কিন্তু দেখেও দেখা যাচ্ছে না, বুঝেও বোঝা যাচ্ছে না, লোকটাকে চিনেও চিনা যাচ্ছে না। তো মূল কবিদের এমনও কিছু লাইন আছে আমরা যারা অনুবাদ করি অবুঝ শিশুর মতো অসহায় হয়ে পড়ি, যে লাইনের অর্থটা ধরেও ধরা যাচ্ছে না, বুঝেও বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে কি করতে হয়? এক্ষেত্রে করতে হবে যেটা, প্রচুর পড়াশোনা যদি থাকে, প্রচুর অধ্যয়ন যদি থাকে, পৃথিবীর সব জায়গায় আমি দেখেছি অভিজ্ঞতার একটা ফাংশন আছে। এ সমস্ত লাইনে এখানে ভাষাগত দক্ষতা কাজে আসে না, এখানে অভিজ্ঞতা এবং বয়সেরও একটা আমরা বলি না, অনেক মানুষ দেখবেন যে এলাকায় খুব বয়স্ক মানুষ, হয়তো প্রাতিষ্ঠানিক পড়াশোনা নেই, কিন্তু গ্রামের অনেক জটিল ব্যাপার কিন্তু সহজেই সুরাহা করতে পারেন, মিটমাট করতে পারেন, যেটা তরুণ একজন শিক্ষিত ছেলেও পারে না। অনুবাদের বেলায় বয়সের এবং অভিজ্ঞতারও একটা প্রভাব আমি দেখেছি। আসলে অনুবাদ কঠিন, এটার জন্যই তো রবীন্দ্রনাথ বলেছেন যে তোমরা অনুবাদ করো না, বিশেষ করে কবিতা অনুবাদ করতে যেও না, কারণ এক ভাষার অন্তঃপুর থেকে আরেক ভাষার অন্তঃপুরে যখন প্রবেশ করে তখন আর তার এই সৌন্দর্য বা আবেদন থাকে না। এবং একজন কবি আরেকটা ভাষার কবিতা তার নিজের ভাষায় রাখতে যে একই শব্দ, আবেগের সব যে একটা সুনিপুণ বিন্যাস বা একটা সংমিশ্রণ বা যে কেমিস্ট্রি যাই বলি আমরা, ওটা আসলে ঠিকঠাক মতো পারা যায় না। আর যারা পারেন বা পারতে চান তাদেরকে আসলে ওই রকম সামর্থ্যবান কেউ হওয়াটা উচিত। এজন্য আমি যদিও অনুবাদ করি, স্টিল নাও আমি নিজেকে অনুবাদক হিসেবে দাবি করি না। আমি এটা বলতে পারি যে অনুবাদকের ছাত্র মাত্র, হয়তো চলতে চলতে একসময় হয়তো পাক্কা অনুবাদক হতে পারি, এই চর্চার ভেতর দিয়ে যাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা জান ভাই, শোনা যাচ্ছে কিনা? জি জি, এ পর্যায়ে আমি কিছু কিছু আবুল কালাম ভাই অভিনন্দন জানাচ্ছেন, আবুল কালাম অভিনন্দন জানাচ্ছেন। আছে আমাদের বন্ধু হোসেন ভুইয়া, বলতে সুপার, থ্যাংক ইউ। আছে আমাদের হোসেন ভুইয়া, জি বলতে সুপার, হচ্ছে খুবই ভালো আলোচনা। আলমগীর আমাদের আরেকটু আলমগীর, আর আমাদের সাথে আছে আরেকজন খুবই ভালো আলোচনা। ধন্যবাদ যারা শুনছেন। আবু খালেদ আমাদের আলমগীর ভাইকে অভিনন্দন আমাদের অনুপ্রাণিত করার জন্য। আকমল হোসেন ভুইয়া ভাই আছেন, ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য আমাদের। আবু খালেদ ছিল আমাদের এমসি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের আমাদের যে কয়েকজন মেসে আমরা একসাথে থাকতাম। ইংলিশ খালেদ আমার এলাকার এবং আমার খুব কাছের বন্ধু, এবং আমাদের সাথে আরো কয়েকজন ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের, যার কারণে আমি ইংলিশ ডিপার্টমেন্ট বা ইংলিশ লিটারেচার সম্পর্কে একটু জানতাম, তাদের কাছ থেকে একটু শুনতাম। আবু খালেদ ছিল আমাদের এমসি কলেজের আলোচনা দেখছে ইংলিশ ডিপার্টমেন্টের। ও আচ্ছা আচ্ছা, আমাদের মোহাম্মদ মহিউদ্দিন খান মেসে আমরা একসাথে থাকতাম, এবং খালেদ আমার
এলাকার এবং আমার কাছের বন্ধু এবং আমাদের সাথে আরো কয়েকজন ছিলেন ইংলিশ ডিপার্টমেন্ট, তার কারণে আমি আমার একটা কথা ইংলিশ ডিপার্টমেন্ট বা ইংলিশ লিটারেচার সম্পর্কে জানতাম, তাদের কাছ থেকে একটু শুনতাম ভালো ভালো জি। বা উদ্দেশ্যে আলোচনা দেখতে লাইনে আমার কথাগুলো আসলে সেভাবে না লিখে মোহাম্মদ শহীদুদ্দিন, আমরা কেন কবিতায় যাচ্ছি? আমার কথা শুনছেন মহিউদ্দিন ভাই? আমার কথা কি শোনা যাচ্ছে? জাহান আলম ভাই, আপনি যদি আবার বলেন যে আমি আবার যদি বলতেন যে আসলে আমাকে কি প্রশ্নটা করা হচ্ছে। আমার প্রশ্নটা হলো, জি জি জি, কয়েকজন মানুষ বা মানে আমরা কেন কবিতা লিখি, এই প্রশ্নটা এটা প্রশ্নটা এইটাই। এখন শোনা যাচ্ছে, এখন এখন ওকে, হ্যাঁ বলেন বলেন জি। মানে আমার প্রশ্নটা হলো কবিতা কেন লিখি? একজন কবি কবিতা লেখার পেছনে তার মূল কারণ বা উদ্দেশ্যটা কি থাকতে পারে? জি আপনি বলেন তো, আমি ইয়ারফোনটা জি জি। শুনতে পাচ্ছেন? মানে কথাগুলা ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, প্রশ্নটা কি এটা যে আমরা কবিতা কেন লিখি, মানে ব্যাপারটা কি এরকম? জি, এইটা। ও আচ্ছা আচ্ছা, পেয়েছি, জি জি জি, আমি আনসার দিচ্ছি, যে আপনার প্রশ্নটা আমি পেয়ে গেছি, আনসার দিচ্ছি আমি। আচ্ছা, এটার কিন্তু আপনার প্রশ্নগুলো এমন যে আসলে এগুলার আনসার হচ্ছে বহুমাত্রিক এবং এক লাইনে আসলে আনসার দেওয়া যায় না। তবে জি, আমি শুনতে পাচ্ছি এবং আমি আনসারটা দিচ্ছি, আপনার প্রশ্নের আনসারটা আমি দিচ্ছি। এটার অনেক দীর্ঘ, নাতি দীর্ঘ উত্তর হতে পারে, কিন্তু আমি সংক্ষেপে বলি। কবিতা কেন লিখব? শব্দের স্বরে একজন পথিককে একজন কবি বলতে চান যে সত্য এই দিকে নয়, এই দিকে গেছে। এই যে মানুষকে পথ দেখানোর জন্য একজন কবিকে কবিতা লিখতে হবে। যেমন আমি আরেকটু বর্ধিত করি, কবিতার সংজ্ঞা দিতে গিয়ে অ্যারিস্টটল বলছেন যে পোয়েট্রি ইজ কনসার্নড উইথ ইউনিভার্সাল ট্রুথ। কবিতার কাজই হচ্ছে যে সত্য জিনিসকে আলোচনা করা বা সত্য জিনিসকে তুলে ধরা। বা আমরা যদি প্লেটুর কথা বলি, যে প্লেটু বলেছেন কবিতা নাকি ইন্সপায়ার্ড ম্যাডনেস। বা আমরা যদি মেথু আর্নল্ডের কথাই বলি যে পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। এর অর্থ হচ্ছে যে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে উন্নত মননের দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষের ভেতরে সৌন্দর্যবোধ জাগ্রত করার জন্য একজন কবিকে কবিতা লিখতে হবে। তবে আপনি এক্ষেত্রে যদি আপনি বা শ্রোতা যারা শুনছেন তাদের ভেতর যদি প্রশ্ন উদয় হয় যে মানুষকে সৌন্দর্য শেখাতে, যে মানুষেরকে কল্যাণ শেখাতে চেয়ে যে পৃথিবীতে অনেক মাধ্যম আছে, সেখানে কবিতা লেখার দরকার কি? সেক্ষেত্রে আমি একটা আমার ব্যক্তিগত ব্যাখ্যা আমি দিতে পারি। যে রবীন্দ্রনাথকে আমরা বাংলা সাহিত্যে তো মূল্যায়ন করে থাকি, বা আমরা নজরুলকে এত মূল্যায়ন করে থাকি, আমরা একজন কবি দিয়ে আমি উদাহরণ দেই, তাহলে বাকিটুকু বোঝা যাবে। রবীন্দ্রনাথকে যে আমরা এত মূল্যায়ন করি, কেন করি? যে তার কবিতার মধ্যে কল্যাণের কথা বলা, তার কবিতায় জীবনের সৌন্দর্যের কথা বলা, বা একটা সভ্যতাকে নির্মাণের একটা প্রচেষ্টা। আচ্ছা, এখন রবীন্দ্রনাথের পুরো কবিতা যদি আমি বাতিল করে দেই, রবীন্দ্রনাথ কিন্তু থাকেন না। রবীন্দ্রনাথ বেঁচে আছেন কেন? তার কবিতার ভেতর দিয়ে। আমি যেটা বলতে চাচ্ছি যে পৃথিবীতে মানুষকে কল্যাণকামিতার দিকে নিয়ে যাওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, সত্য পথ প্রদর্শনের জন্য পৃথিবীতে অনেক মাধ্যম থাকলেও সব মানুষের জন্য সব মাধ্যম সহায়ক নয়। কারো জন্য হয়তো রাজনীতি, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি মানুষের কল্যাণ করে গেছেন রাজনীতি দিয়ে।
তিনি চাইলেই কিন্তু কবিতায় এসে হয়তো এই কল্যাণ করতে পারতেন না, বা রবীন্দ্রনাথ যদি রাজনীতিতে যেতেন হয়তো কবিতার মতো তিনি রাজনীতিতে মানুষের কল্যাণ করতে পারতেন না। এজন্য আমি বলবো যে মানুষগুলো শব্দের খেলানেলার ভেতর দিয়ে মানুষের কল্যাণ করতে চায়, তো তাদেরকে কবিতায় ফিরতেই হবে, কবিতায় আসতেই হবে। মানে বক্তব্যের সারমর্ম হচ্ছে যে আমরা একটা জাতিকে, একটা কমকে, একজন ব্যক্তিকে ভুল পথে চালিত হতে দেখলে একজন কবি বা কবিতা দাঁড়িয়ে বলতে চায় যে সত্য এই দিকে নয়, এই দিকে চলে গেছে, এজন্যই কবিতা লিখতে হবে। ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আপনার কাছ থেকে বেশ কিছু বিষয় আজকে আমরা জানতে পারলাম। আচ্ছা, আমি যদি একটু বর্ধিত করি, আপত্তি না থাকে, একটা ছোট্ট গল্প বলবো, 2 মিনিটে শেষ হয়ে যাবে। বলেন। কনফুসিয়াস চীনের দার্শনিক, আমরা জানি এটা কাজী নজরুল ইসলামের কবিতায় তার রেফারেন্স পেয়েছে, একজন ব্যক্তি যার নামে ধর্মের প্রচলন হয়ে গিয়েছিল, এবং ইনি দার্শনিক এবং এত জ্ঞানবান, প্রজ্ঞাবান, সজ্ঞাবান, তার জ্ঞান চীনের সীমানা ছাড়িয়ে দেশ থেকে দেশান্তর বহু দেশে ছড়িয়ে পড়লো। তো এত প্রজ্ঞাবান চীনের সব মানুষ ভাবলো যে আমাদের কনফুসিয়াস এত কিছু জানে, এত বুঝে, নিশ্চয়ই সে স্বর্গে যাওয়ার রাস্তা জানে। চীনের সব মানুষ সমবেত হয়ে সিদ্ধান্ত নিল তারা কনফুসিয়াসের সামনে যাবে, গিয়ে তারা প্রস্তাব করবে যে আপনি নিঃসন্দেহে স্বর্গে যাওয়ার রাস্তা জানেন, সুতরাং আপনি আমাদেরকে তা বলতে হবে। সত্যি সত্যি সমবেত সব মানুষ, চীনের সব মানুষ কনফুসিয়াসের সামনে হাজির হয়ে তারা বলল যে আপনি এত জ্ঞানবান মানুষ, আমরা নিঃসন্দেহে, আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আপনি বেহেশতে বা স্বর্গে যাওয়ার রাস্তা জানেন, সেটা আমাদেরকে বলেন। কনফুসিয়াস তখন মনে মনে ভাবছেন যে আমি প্রজ্ঞাবান, সজ্ঞাবান, জ্ঞানবান, সবকিছুই ঠিক আছে, কিন্তু এটা ঠিক যে আমি স্বর্গে যাওয়ার রাস্তা জানি না। কিন্তু এখন আসলে মানুষকে আমি কিভাবে বলি? তিনি মানুষকে বলতে না পেরে কৌশলে মানুষদেরকে তিনি তার এখান থেকে বিদায় করে দিয়ে তিনি তার সন্তানকে ডেকে নিলেন। ডেকে নিয়ে বললেন যে বাবা দেখো, চীনের সব মানুষ আসছিল আমার কাছে স্বর্গে যাওয়ার রাস্তা যাওয়ার জন্য, কিন্তু আসলে আমি জানি না, কিন্তু এই সত্যটুকু যে আমি তাদেরকে বলবো, এই সাহস বা এই আত্মবিশ্বাসটুকু আমি পাইনি, বা লজ্জায় হোক আর যে কারণে হোক আমি তাদেরকে, আমি যে জানি না সেটা বলতে পারিনি। তুমি আমার সন্তান, তোমাকে বলতে তো আমার বাধা নেই, তবে বাবা এটা মনে রেখো, সত্যি বলছি আমি স্বর্গে যাওয়ার রাস্তা জানি না। তবে এই নাও একখানা বই, যদি এই বই তুমি কিংবা তোমার জাতি, এই চীনের মানুষ পড়ে, তাহলে হয়তো স্বর্গে যাওয়ার রাস্তা পেতেও পারে। বইখানা আসলে কিসের ছিল জানেন? কবিতার বই। তার মানে এই গল্পের সিনপসিস হচ্ছে একজন কবি তার জাতিকে পথ দেখাবেন। স্বর্গ এখানে একটা প্রতীকী অর্থ। তো জাতিকে পথ দেখানোর জন্য, সভ্যতাকে, তার সমাজকে পথ দেখানোর জন্য একজন কবিকে কবিতা লিখতে হবে, কবিতায় আসতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা ফোকাস টিভি সমাজের পজিটিভ বিষয়গুলো সবার সামনে তুলে ধরা, আর আমাদের কি আমাদের সবার সমাজের সামনে, আর এর মাধ্যমে আমরা মানুষকে পজিটিভ কাজ আগ্রহী করতে ফোকাস টিভির দর্শকদের জন্য আর এর মাধ্যমে আমরা মানুষকে পজিটিভ কাজ করতে ফোকাস টিভির দর্শকদের জন্য। জাহান ভাই আবার বলতে হবে, মানে আসলে আমি ওই শব্দগুলো আসতেছে না, মানে কিছু আসে কিছু আসে না আর কি। ফোকাস টিভি সুন্দর এবং পজিটিভ বিষয় সবার সামনে বেশি করে তুলে ধরার অঙ্গীকার করে। প্লিজ আবার যদি বলেন আপনি, আবার আমরা চাই পজিটিভ বিষয়, সুন্দর এবং পজিটিভ বিষয় সবার সামনে বেশি করে তুলে ধরার অঙ্গীকার করে। জি, পজিটিভ কাজকর্মে আরো বেশি আগ্রহী করে তোলা। আমরা চাই পজিটিভ বিষয়, এই বিষয়ে ফোকাস টিভির দর্শকদের মতামত বলবেন বা বলবেন। আচ্ছা, পজিটিভ বলতে মানে কোন দিক দিয়ে, মানে সাহিত্য বা শিক্ষা, বা আমাকে একটু স্পেসিফিক বললে আমি। না, স্পেসিফিক কোনো বিষয় মনে করেন পারে সমাজ সেবা, সাংস্কৃতিক। জি 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 জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা এখন হচ্ছে কি যে আসলে ফোকাস টিভি একটা বহুল প্রচারিত একটি মাধ্যম, এটা ভালো একটা কথা যে আমি এখানে বললে অনেক
শ্রোতার কাছে এই বক্তব্যটা পৌঁছানো যাবে। সুতরাং এখানে পজিটিভ কিছু দিক বলা আসলে আমাদের দায়িত্ব এবং বলা উচিত। তা আমি প্রত্যেককেই বলবো, বিশেষ করে যারা তরুণ যারা আছেন, যে এখন দেখা যাচ্ছে যে তরুণদের মধ্যে অবশ্য অনেক পজিটিভ দিক এমনিতেই ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, যে আমাদের অনেক তরুণরা আমরা দেখেছি যে আগে যেটা হতো না, 10 ইয়ার্স ব্যাক আমরা যেটা দেখেছি, যেটা আমরা পাই নাই, যে অনেক তরুণ দেখা যাচ্ছে এখন রক্তের যদি কারো প্রয়োজন হয়, একজন তরুণ রক্তের জন্য দিতে প্রস্তুত হয়ে বা ওখানে হসপিটালে যেয়ে দেখা যাচ্ছে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কোনো জায়গায় যদি বন্যা কবলিত হয়, দেখা যায় যে তরুণরা ওখানে ত্রাণের ব্যবস্থা করেছে। বা ইভেন আমরা করোনা ভাইরাস আমরা দেখেছি যে তরুণরা সবসময় এই জল্পনায় তারা কাজকর্মে এগিয়ে করেছে। তো আমি যেটা পজিটিভ দিকগুলোর মধ্যে আমি একটা জিনিস বলতে চাই, যে আমরা যেখানেই মানুষের জন্য কাজ করি না কেন, ঐক্যবদ্ধভাবে যাতে আমরা কাজ করি। ঐক্যের কথা আমি কেন বললাম, আমি একটা ধর্মীয় সেন্স থেকে বলি। আমি নিজে একজন মুসলমান মানুষ, বা আমি এই গত রমজানে পবিত্র কুরআন শরীফ বাংলা অর্থ সহ খুব ভালো করে বুঝে আমি একটা জিনিস যেটা বুঝলাম, যে আসলে আল্লাহ তার বান্দাকে কিন্তু বারবার যেটা বলেছেন যে ঐক্যর মধ্যে থাকার জন্য। এই ঐক্যটা যদি আমি এখন, যদি উদাহরণটা এনেছি আমি ধর্ম থেকে, এখন আমি ব্যক্তি জীবনে আমি সবার জন্য আমি বলি, একটা গ্রামে যদি ধরে নিলাম একটা বাঁধ বা এখানে একটা সেতু প্রয়োজন, ওকে, এখন গ্রামের সব মানুষ যদি ঐক্যমত্য হয়ে যায় যে আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা গ্রামের মানুষের জন্য আমরা একটা সেতু বানাতে চাই, আমরা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করে, দেখা যাবে কি 1 সপ্তাহের মধ্যে সেতুটা হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা কেউ যদি উদ্যোগ গ্রহণ করি, তা আরেকজন আমরা ভুল ভ্রান্তি ধরার চেষ্টা করি, বা আরেকজন যদি উদ্যোগ গ্রহণ করে আরেকজন দেখা যাচ্ছে ওই উদ্যোগে যাচ্ছেন না। তো এক্ষেত্রে আমরা বলবো কি, যখনই আমরা টানাটানি করব তখন টানলে কোনো জিনিস ছিঁড়ে যায়। আর যখন কোনো জিনিস আমরা একসাথে করব তখন এটার কিন্তু শক্তিমত্তাটা বেড়ে যায়। আপনারা পিঁপড়ার কাহিনী নিশ্চয়ই জানেন, যে পিঁপড়া যখন ঢেউয়ের মাঝখানে বা প্রবল পানির প্রবাহের সামনে যখন পিঁপড়ার দল পড়ে, জানেন কি করে তারা? সবাই এক হয়ে যায়, যে যদি মরি একসাথে মরবো। তখন দেখা যায় কি, সব যখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা মরলে একসাথে মরবো, দেখা যায় শেষ পর্যন্ত কেউ মরে না, ওই যে ঐক্যবদ্ধতার জন্য। তা আমাদের তরুণ যারা আছে, আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, যে বা যারা কোনো উদ্যোগ নিলে আমরা যদি সেই উদ্যোগে ঝাঁপিয়ে পড়ি, তাহলে দেখা যাবে যে এটা আস্তে আস্তে করে আমাদের সমাজে অনেক পজিটিভ দিক নিয়ে আসছে। তারপরে আমি বলবো, বিশেষ করে আমাদের অনেক এলাকায় দেখা যায় কিছু মেধাবী ছেলে মেয়ে পাওয়া যায়, দা- মানে এতই মেধাবী, কিন্তু ঠিক উল্টোটাও আছে, যে মেধাবী অথচ তার বই কেনার কোনো সামর্থ্য নাই, বা দেখা গেল তার একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, তার ফর্ম কেনার টাকা নাই, বা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হবে, তার ওই টাকা নাই। তা আমরা যদি একটা কাজ করি, যে আমরা যারা একটু সচ্ছল আছি, হয়তো দেখা যাবে 3,000 টাকা 4,000 টাকা অনেক পরিবারের ছেলের জন্য একটা তার 2 দিনের হাত খরচও না, কিন্তু ওই টাকাটাই দেখা যাবে আরেকজন মানুষের ভবিষ্যৎ নির্মাণের একটা পাথেয়। তা আমরা যদি এরকম প্রত্যেকের জায়গা থেকে আমরা উদ্যোগ গ্রহণ করি, এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ কিন্তু একসময় আমাদের সামষ্টিক ভাবে আমাদের সমাজকে বদলে দেবে। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, পুরো লাইনটা আমার মনে নাই, যে যদি কোনো একটা প্রদীপ যদি জ্বলে, হয়তো 1000 প্রদীপ জ্বালে, কিন্তু একটা মানুষ যদি মানুষ হয়, তাহলে পুরো পৃথিবীটাই নাকি ডলে। তো আমরা বলবো যে যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, বা যারা মেধাবী টাকার অভাবে পড়তে পারে না, ভালো জায়গায় যেতে চায় কিন্তু তার আর্থিক কারণে বাধাগ্রস্ত হয়ে গেছে, আমরা যদি এই কাজগুলা করি, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। এবং আরেকটা জিনিস আমি বলা উচিত বোধহয়, যেটা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, যে ফেসবুকে দেখা যাবে আমাদের তরুণ প্রজন্মের ছেলেরা কোনো একটা নেগেটিভ জিনিস পাইলে এটাকে এমন ভাবে সবাই খামচে ধরে, হয়তো সে মনে করতেছে যে এটা খুব ভালো একটা কাজ হচ্ছে, কিন্তু যে নেগেটিভ কাজ নিয়ে সে খামচে ধরেছে, ওই নেগেটিভ কাজের চেয়ে তার খামচে ধরার প্রবণতা কিন্তু তার চেয়েও বেশি নেগেটিভতার দিকে ধাবিত হচ্ছে। এজন্য তরুণ প্রজন্মকে বলবো যে ফেসবুকে আমরা ভালো ভালো জিনিসকে আমরা শেয়ার দিব। যেমন ধরেন, আজকে আমার আলোচনা আমি বলছি না, আমাদের ফোকাস টিভির অতীতে অনেক আইন বিষয়ক আলোচনা হয়েছে, অনেক নিয়ম নীতি সমাজে অনেক ভিআইপি মানুষগুলো আমি দেখেছি ওখানে বক্তব্য দিয়েছেন, অনেক ডাক্তার এসেছেন। তো ভালো ভালো কথাগুলো যদি আমরা শেয়ার করি, সমাজের কাছে ভালো জিনিসকে আমরা সহজলভ্য করতে হবে। কিন্তু আমরা অনেক দেখা যাচ্ছে যে আমরা অনেকে খারাপ জিনিসকে যেভাবে শেয়ার দেই, প্রমোট করি, ভালো জিনিসকে করি না। তো সেটা যেন আমরা ভালো জিনিসকে প্রমোট করার ক্ষেত্রে যেন আমরা এগিয়ে আসি। এই যে ফোকাস টিভির যারা এই আয়োজনে যারা আছেন, আমার তো মনে হয় যে তাদেরও জীবিকা আছে, তাদেরও জীবন আছে। এখন তারা তাদের জীবন জীবিকা রেখে এই যে তারা এখানে যে একটা লাইভের আয়োজন করলেন, তাদের নিশ্চয়ই এখানে সময় ইনভেস্ট করতে হয়েছে। আমি আর্থিক ইনভেস্ট বাদই দিলাম, এই পৃথিবীতে এখন সময়টুকুই কে কারে দেয়? ওই জায়গায় ফোকাস টিভির যে তরুণরা এখানে যে উদ্যোগটা
গ্রহণ করেছেন, এখান থেকেও কিন্তু আমাদের তরুণরা শিক্ষা গ্রহণ করতে পারে যে শুধুমাত্র নিজের লাভ হবে, নিজের আর্থিক লাভ হবে, আমি একটা কাজ করব, তা তো হয় না। অনেক সময় হচ্ছে কি, নিজের লাভের চিন্তা না করে সমাজের জন্য কোনো জিনিস করাটাও কিন্তু একটা ইবাদত হিসেবে গণ্য হয়, যেটা আমাদের ফোকাস টিভি যেটা করতে যাচ্ছে। তো এখান থেকে আমাদের তরুণরা আহ এগুলা নিতে পারে এবং শিখতে পারে। এবং সর্বোপরি আমি যেহেতু এটা আমার যতটুকু ধারণা, যেটা জগন্নাথপুরের অসংখ্য মানুষ এখানে জড়িত আছেন, এবং আমি নিজেও কিন্তু জগন্নাথপুরের ছেলে, ফাইলগাঁও ইউনিয়নে আমার বাড়ি, গুতগাঁও গ্রামে। তো আমার এলাকার অসংখ্য মানুষ কিন্তু সচ্ছল। আমি কিন্তু অনেক জায়গায় গর্ব করে বলি যে আমার জগন্নাথপুরের মানুষ অনেক সচ্ছল। কিন্তু এই গর্বটাকে আরেকটু পরিপূর্ণতা দিতে চাই, যে আমার জগন্নাথপুরের মধ্যে কোনো গরিব ছাত্র যাতে, যদি আমরা শুনি যে টাকার অভাবে কোনো জগন্নাথপুরের মেধাবী ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাই, মেডিকেল কোচিং করতে পারে নাই, হসপিটালে সে ডাক্তারি করাতে পারে না, এর চেয়ে আমাদের দুঃখ আর কি হতে পারে। এজন্য এই ফোকাস টিভির ভেতর দিয়ে আমাদের যে জগন্নাথপুরের, আমি এখানে আঞ্চলিকতা দেখাচ্ছি না, কথা প্রসঙ্গে কথাটা আমি টেনে আনলাম আর কি, যারা লন্ডনে আছেন তাদের মধ্যে একটা ঐক্য থাকবে। আমাদের জাহান ভাই আছেন, আমি জাহান ভাইকেও আমি ইন্ডিকেট করে বলতে চাই, যদি কখনো শুনতে পান যে আমাদের জগন্নাথপুরের কোনো ছেলে টাকার অভাবে ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না, আপনারা এখানে এই সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিবেন। যেহেতু আপনাদের প্রতি অধিকার ওই কারণে যে আপনি এখন যে বয়সে ইংল্যান্ডে আছেন, এই বয়সে তো এখন একটা তরুণী নিয়ে রেস্টুরেন্টে গল্প করার কথা, আপনার তখন সি বিচে গিয়ে আড্ডা দেওয়ার কথা, কিন্তু আপনি ওইটা না করে এখানে কি করছেন, একটা নিজের এই মূল্যবান সময়টুকু ইনভেস্ট করে আপনি আপনার এলাকার বা আপনার দেশের কিছু তরুণদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করে যাচ্ছেন। আপনার ভেতরের যে একটা ক্রিয়েটিভ মাইন্ড এবং নিবেদন যেটা আয়োজন করেছেন আপনি, এটা আপনার দ্বারাই মানায়, যেহেতু আপনাদের ভেতরে এই এই সুন্দর চিন্তা ভাবনাটা আছে। তো আপনাদের প্রতি হকও বেশি। এজন্য আমি বলবো যে আমি তো বললাম, এবং আপনারা এটার হাল ধরবেন, এবং যতটুকু পারা যায় আমরা আমাদের মেধাবী ছেলে মেয়েদের পাশে আমরা দাঁড়াতে চাই। ইভেন কখনো যদি, আমি সিলেটে আছি যেহেতু, কখনো যদি আপনিও শুনতে পান যে জগন্নাথপুরের কোনো ছেলে বা মেয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ভর্তি হতে পারতেছে না টাকার জন্য, আমাকে জানাবেন। বা আমরা যেভাবে আছি, অনেক সময় হয় কি যে আর্থিক সাপোর্ট না করলেও এটলিস্ট আমরা তো পথ দেখিয়ে দিতে পারবো যে আপনি ওইখানে গেলে জানতো এই হেল্পটা পেয়ে যাবেন। বা নিজে যদি নাও করতে পারি, কাউকে ফোন দিয়ে তো বলতে পারবো যে জাহান ভাই দেখুন তো এটা সহযোগিতা করা যায় কিনা। তো সব মিলিয়ে এই হচ্ছে আমার এই আহ্বান নাকি আমার তরুণ জেনারেশনের কাছে। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমরা আজকের নিবেদন সৃষ্টিশীল মানুষের কথা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমি দর্শকদের জন্য বলে রাখতে চাই, জাহান ভাই, আমি লাস্ট একটা মনে পড়েছে এখন, একটা উদাহরণ, একটা আহ্বান জানাই যদি সময় থাকে। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমরা আজকের নিবেদন সৃষ্টিশীল মানুষের কথা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমি দর্শকদের জন্য বলে রাখতে চাই, জি মহিউদ্দিন ভাই, জি মহিউদ্দিন ভাই, জি বলছিলাম যে মানে আরো 2 মিনিট একটা বলা যাবে? জি বলেন। জি, আমি যে অধিকাংশ আত্মীয় স্বজন কিংবা অনেক মানুষের বাসায় যে দেখতে পাই যে আমাদের যে ড্রয়িং রুম যেটা থাকে, ড্রয়িং রুমে অনেক দামি দামি সোফা থাকে, বিভিন্ন শোপিস রাখার বিভিন্ন জিনিস থাকে, এবং আপনার বিভিন্ন ফটোগ্রাফও থাকে। তো আমি একটা অনুরোধ করতে চাই যে আমাদের প্রত্যেকের ড্রয়িং রুমে যদি আমরা একটা বুক সেলফ রাখি, তাহলে কি লাভ হবে আমি আপনাকে বলি। যে যদি আপনি কোনো সমাজের বা কোনো এলাকার বা কোনো দেশের যদি আপনি কল্যাণ সাধন করতে চান, এই কল্যাণকামিতার উদ্যোগ কিন্তু আপনি জেনারেশন থেকে জেনারেশন ওয়াইজ আপনাকে নিতে হবে। যেমন ধরেন, কেন আমি বললাম, যেমন ধরেন আমি সংসার করেছি, ধরেন ধরেন আমি সংসার করেছি, আমার বাসায় সোফা এই সেই আছে। আমার সন্তান যখন সংসার করবে দেখা যাবে তারও বাসায় সোফা এই এই সেই আছে। কিন্তু সংবিধানের কোথাও লেখা নাই যে একটা বাসায় সোফা সেট থাকতে হবে। কিন্তু আমরা কেন রাখি? আমরা জীবনের কাছ থেকে শিখে গেছি যে আমরা যখন বড় হব আমাদের একটা ড্রয়িং রুমে একটা সোফা থাকবে। অনেক জিনিস কিন্তু আমরা জীবনের কাছ থেকে শিখে নেই। তো এখন যদি কোনো বাবা তার ড্রয়িং রুমে একটা সুন্দর বুক সেলফ রাখেন, তাহলে ছোট্ট বাচ্চাটিও কিন্তু একইভাবে জীবনের কাছ থেকে শিখে নেবে, ও তাহলে সোফা সেটের পাশাপাশি বোধহয় একটা বই বুক সেলফও রাখতে হয়। তখন তার সন্তানও দেখা যাবে, সে যখন ড্রয়িং রুম বানিয়েছে তখন দেখা যাবে সেও এখানে বুক সেলফ রেখেছে। এভাবে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম ধরে আমরা কিন্তু চেতনাটা আমরা সঞ্চারণ করে দিয়ে দিতে পারি। এজন্য আমরা প্রত্যেকেই যারা আছি, প্রত্যেকে যাতে এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখি আর কি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের জাহান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ফোকাস টিভির। বলে রাখছি আমাদের আগামী অধিবেশনে আরো একজন সাবস্ক্রিয়ান
আরো একজন চ্যাম্পিয়ন সিওর হচ্ছে যিনি শামীম ভাই মোহাম্মদ জে এ সিদ্দিকী, যিনি একজন সিনিয়র প্রফেসর, বিজ্ঞানী বিজ্ঞানী পরিচিত। আশা করি আপনারা আগামী পর্বে আমাদের সবাইকে আলোতে থাকুন, আলাদা করুন এই স্লোগান নিয়ে। জি, এখন জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ, ফোকাস চ্যানেলকে ধন্যবাদ। ধন্যবাদ মহিউদ্দিন ভাই আপনার মূল্যবান সময়ের জন্য। কথা হবে আর জি, আপনাকে ধন্যবাদ, জাহাঙ্গীর। জি, ওকে, ইনশাআল্লাহ। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, আসসালামু আলাইকুম। হাত রাখুন প্রজন্মের হাতে।